এটা হচ্ছে অধ্যায় 3। আমরা 2টা পরে করব বলছিলাম, 2টা হচ্ছে গ্রাফের। হ্যাঁ, আগে 3টা শেষ করে নেই, তারপরে আবার পরে 2 করব। এইটা একটার সাথে আরেকটা রিলেটেড নাই, এগুলো সব আলাদা আলাদা চ্যাপ্টার, সব ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে জটিল সংখ্যা। এটা তো শুরু করি নাই, তাই না? আজকে প্রথম না? শুনতেছ সবাই? দেখো, আমাদের জটিল সংখ্যা কি? জটিল সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেগুলার একটা বাস্তব আর একটা কাল্পনিক অংশ, দুইটা মিলে হবে জটিল সংখ্যা। বাস্তব আর কাল্পনিক বলতে অবাস্তব বোঝানো হয়েছে। এই দেখো, এই অংশটার মধ্যে বাস্তব, যেটার মধ্যে আই নাই, এটা হলো বাস্তব অংশ, আর এই অংশটা হচ্ছে অবাস্তব। এই আই কোথা থেকে আসছে, এই আয়ের কাহিনী বলছিলাম না তোমাদের? উপমা মনে আছে? আছেন? না তো স্যার। বলি নাই না? আচ্ছা, না স্যার। আমাদের এই আচ্ছা, তাহলে ইমাজিনারি সংখ্যাটা বলছিলাম মনে, তারপর আমি আরেকবার বলি। যেমন দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। কোন সংখ্যা এই যে বর্গ কখনো ঋণাত্মক হয় না। এই যে স্কোয়ার গুলার যে বর্গ ঋণাত্মক হয় না। হ্যাঁ, ম্যাট্রিক্সে ছিল, হ্যাঁ, ওইখানে একটু আলোচনা করছিলাম। এই ঋণাত্মক হয় না, এই ঋণাত্মক এই মাইনাস ওয়ান কে, যেমন এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে এগুলো তো গ্রহণযোগ্য না, অবাস্তব সংখ্যা, ম্যাথ এরর দেয় ক্যালকুলেটারে। এই অবাস্তব সংখ্যাগুলাকে একটা ধরে বাস্তব আমরা একটা নাম দিয়ে দিছি, সেটা হচ্ছে মানে অবাস্তব কি, কাল্পনিক সংখ্যা। এটাকে ইংলিশে করলে ইমার্জিনারি সংখ্যা হয়। এই ইমার্জিনারি সংখ্যাটাই এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই জাতীয় যে সংখ্যাগুলো থাকবে, যেগুলো কাল্পনিক সংখ্যা, যেমন এই যে আই এখানে দেখছো, তার মানে আয়ের সাথে যা আছে সবই কাল্পনিক। এটা ভৌতিকের মতো, আর এটা বাস্তব। মানে একটা বাস্তব, একটা হলো কাল্পনিক, দুইটা মিলে হচ্ছে জটিল। এই হলো আমার জটিল সংখ্যা। আর এই জটিল সংখ্যাগুলো আমরা সাধারণত দেখো, এই যে এটাকে জেড দিয়ে প্রকাশ করি এইভাবে, জেড, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এভাবে লিখতে পারি, অথবা এ প্লাস আই বি, এরকম যে কোনো তোমরা যে আগে দেখছো না, এরকম সংখ্যা, √3, এটাও কিন্তু একটা জটিল সংখ্যা, 2 প্লাস √3, এগুলো সবই হলো জটিল সংখ্যা। তাহলে এবার এই জটিল সংখ্যার কি কি আছে? আমাকে বের করতে হবে মডুলাস। জটিল সংখ্যার প্রথম যে অংশটা বের করতে হয় মডুলাস। মডুলাস হচ্ছে এই যে সংখ্যাটা যদি জেড ধরি, বা এক্স, এক্স হইতে পারে এক্স প্লাস আই ওয়াই, তাহলে মডুলাস জেড ইজ ইকুয়াল টু, তখন এই দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায়। এটা হলো মডুলাস নির্ণয় করার সূত্র। মডুলাস, এই পরম মান চিহ্নটা আমরা বাস্তব সংখ্যায় যায় ওটার নাম হয়ে যায় পরম মান, ম্যাট্রিক্সে ওটার নাম হয়ে যায় নির্ণায়ক, আর জটিল সংখ্যায় আইসা এই সিম্বলটার নাম হয়ে যায় মডুলাস। দেখছো, একই সিম্বল এক এক জায়গায় এক এক রকম। এই যে এই সিম্বলটা দেখছো, এক এক জায়গায় এক এক রকম নাম ব্যবহার হয়। এই যে এটা হচ্ছে এই জায়গায় এটার নাম হচ্ছে মডুলাস। আবার বাস্তব সংখ্যায় এটার নাম দিয়ে দিছি আমরা পরম মান। তারপরে নির্ণায়কে যখন আমরা ম্যাট্রিক্সে করছি, তখন এটার নাম হয়ে গেছে নির্ণায়ক। এগুলো মাথায় রাখো। আর এরপরে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টটা হচ্ছে এটা থিটা দিয়ে বের করে, ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এগুলো আসলো কি করে? এই যে দেখো, আমি একটু গ্রাফিক্যালি দেখাই। এগুলা মুখস্থ তো বটেই সূত্র, কিন্তু আসলে এই সূত্রগুলো আসলো কিভাবে?
এটা এক্স, এটা হলো অক্ষরেখা। এই অক্ষরেখার একটা রেখা টানলাম, এই রেখাটার উপর যে কোনো যদি একটা বিন্দু দাও পি, এটা মূল বিন্দু ও, পি থেকে যদি এখানে একটা লম্ব আঁকো পি এন, এগুলো তো আমরা পড়ছি, তাই না? আমার কথা শোনা যাচ্ছে তো? হুম, আচ্ছা, না বুঝলে জিজ্ঞাসা করো। আচ্ছা, তারপরে এইখান থেকে আমরা এটাকে, এইখানে যদি পি এর এক্স কমা ওয়াই হয়, এটা এক্স হবে, এটা ওয়াই হবে, আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। এটাই হচ্ছে আমার এই যে আর মডুলাস আর্গুমেন্ট। দেখো রুট ওভার, এই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এটাকে জেড দিয়ে প্রকাশ করি। আর এটাকে যদি আমরা ঢাল থিটা ধরি, তাহলে সূত্র কি আসে? টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে দেখছো থেকে আসলো থিটা, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা এটাকে নাম হতেছে আর্গুমেন্ট। আর এটা যখন জ্যামিতিতে চলে যায় স্থানাঙ্কতে, তখন এটার নাম হয়ে যায় ঢাল। বুঝতে পারছো? আমরা 3.5, আমরা তো 3.5 এখনো যাই নাই, 3.56 এই সূত্রটা ব্যবহার হবে ঢাল হিসেবে ওটা জ্যামিতিতে। আচ্ছা, তাহলে এই সূত্রটা দুটো লিখে রাখো। আমরা একটু এখন আম, আচ্ছা, আয়ের একটু ব্যবহার আছে, ওগুলো দেখাই দিই। এটা লেখো। ওই যে কথাগুলা বললাম না, এগুলো সব এখানে আলোচনা করা আছে, লেখা আছে, ওগুলো একটু সংক্ষেপে আলোচনা করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যে আয়, এই আয়ের ব্যবহার আমরা আগেও একটু দেখছি, তারপরে এখানে আরেকটু দেখি। এটা হচ্ছে এই যে আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, রুট ওভার -1। এটাকে যদি স্কোয়ার করি বর্গ, তাহলে -1 রুট উঠে যাবে। এটাকে যদি আবার কিউব করি, যেমন আই কিউব, তাহলে আই কিউবের মান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মান হচ্ছে -1, আর হলো আই, দুইটা মিলে হয় -i। তার মানে এখন উপরে একটু মুছে, উপরের অংশটা হয়ে গেছে, উপরের অংশ মুছে ফেললাম। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আই টু দি পাওয়ার 4 কি হবে? আই স্কোয়ার, তোমরা কিন্তু এগুলো এইভাবে ভাঙায় করতেছি, কিন্তু তোমরা মনে রাখবা মানগুলো, হ্যাঁ? আই স্কোয়ার কত -1, আই কিউব কত -i, এইভাবে তো আর অঙ্ক করে মান মনে রাখা যাবে না, তাই না? তাহলে এটা হচ্ছে -1 আর -1 গুণ করলে হবে 1, তার মানে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এরকম যদি আমরা করি, দেখো আই টু দি পাওয়ার 4n, তাহলে কত হবে? দেখছো আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। তাহলে তোমার কিন্তু এরকম এগুলো অবজেক্টিভে আসে, মনে করো অনেক বড় সংখ্যা দিয়ে দেয় আই টু দি পাওয়ার 100, কত এরকম অবজেক্টিভে আসবে কোনটি সঠিক, তখন তুমি এই যে বারবার ক্যালকুলেশন করে স্কোয়ার স্কোয়ার করে করবো এইভাবে, এইভাবে। এই যে আমরা এই কয়টা মান আমার মুখস্থ রাখা লাগবে মিনিমাম 4 পর্যন্ত, তাহলে তোমার যে কোনো মান দেখ, 100 200 1000 দেখ, কোনো সমস্যা নাই, বের হয়ে যাবে, মান বের করতে পারবো। এই যে দেখো 4 ভিতরে দিলাম, পাওয়ার n বাইরে দিলাম, একই কথা। তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, তার মানে কি 1 পাওয়ার n ইকুয়াল টু 1। দেখছো হয়ে গেল। এইভাবে যদি বেজোর হয়, আই টু দি পাওয়ার 4n প্লাস 1, তাহলে কত হবে?
তাহলে ওই আগের মতোই i টু দি পাওয়ার 4n ইন্টু i পাওয়ার হইলো 1, ওই যে এভাবে আলাদা করে লেখা যায়। তাহলে i টু দি পাওয়ার 4 এর মান 1 আসছে, তাহলে এটার মান কত হবে? i। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা আরো এরকম আরো অনেক সংখ্যা বের করতে পারবো। যেমন দেখো একটু আগে যেটা বললাম 100, i টু দি পাওয়ার 100, বলতো কত হবে? কে পারবা? 1 মিনিট সময় দিলাম, আমি যে ঘড়ির কাঁটা দেখবো 1 মিনিট, কে অ্যান্সার দিতে পারো? পারবে না? স্যার হ্যাঁ, কি পারবে না? এই আচল, উপমা, এটা তো 10 সেকেন্ড লাগার কথা, সব ইনফরমেশন এখানে আছে ছিল। করছো আচল? মানে 100 দিয়ে কেমনে? হ্যাঁ, ও মানে ও ও মানে এই তো আসবে তাহলে -1 না, কত আসবে? মানে রুট ওভার -1 আসবে না? না হয় না নাই। এই রাফিয়া, এটা কথা বললা, এত সুন্দর করে পড়াইলাম, এখন এই 100 এর মান বের করতে পারতেছ না? চালাক হইলা না? সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু চালাক হয়। এখন পারবা? হ্যাঁ কাসেন, স্যার এখন কত হবে? 4 ইন্টু 25, 100 তো হয় জানো তো? তাহলে i টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে এখন কত হবে? 1 হবে। এতক্ষণ লাগলো? হ্যাঁ, এই জন্য অ্যান্সারও 1 দিছিলাম 1 মিনিট। 1 হবে 1। এই চালাকি গুলো শিখতে হবে, নাহলে তো হবে না। এই যে মোটামুটি তোমার যেমন 4 পর্যন্ত মান জানবা, তারপরে 100 হোক, বেজোর হোক, জোর হোক, এই যে এই ফর্মুলা দিয়ে বের করে ফেলবা। আচ্ছা, এগুলো একটু দেখে নিও, হ্যাঁ, কিভাবে নিজে নিজে আরো বানায় বানায় করবা, নিজে নিজে পাওয়ার দিয়ে দেখো করতে পারো কিনা, আমাকে দেখায় ভুল হইলে। আচ্ছা, এটা হলো আয়ের ব্যবহার গেল। হ্যাঁ, এরপরে আরেকটা নতুন আছে ওমেগা। এই ওমেগাটা পরে দিব, কারণ ওমেগা হচ্ছে আমাদের যখন 12-13 নম্বর অঙ্ক আসবে, তখন হলো ওমেগার ব্যবহার, তখন ওটা আলোচনা করবো। একসাথে সব আলোচনা করলে মাথায় থাকবে না। হ্যাঁ, ওমেগাটা পরে আলোচনা করব, এখানে বিশদভাবে কিভাবে আসছে সব দেখাবো। এখন আমরা একটু অঙ্ক স্টার্ট করব। এখানে বর্গমূল নির্ণয় আছে, এই যে মডুলাস, আর্গুমেন্ট নির্ণয় করা, এগুলো আছে। দেখো, তো তারপরে পোলার আকৃতি প্রকাশ করতে হবে। আচ্ছা দেখো, 3-এর 2 নাম্বারটা করি। তোমাদের সামনে বই আছে? বইটা খুলে দেখতে পারো, পেজ নাম্বার 69। দেখো, তাহলে বুঝতে পারবো অঙ্কগুলো কত ইম্পর্টেন্ট, এখানে কিভাবে আসছে এটা দেখো। বুঝছে? আচ্ছা,
এটাকে যদি আমরা জটিল সংখ্যা সংখ্যার সাথে তুলনা করো, তাহলে এক্স কত হবে বলো তো? এখানে এক্স কত, ওয়াই কত? অ্যান্সার দিতে হবে তো, অ্যান্সার না দিলে শিখবা কেমনে? x1 এক্স হচ্ছে 1 আর ওয়াই হইলো তো √3 ওয়াই হবে √3। কারণ আমাদের সমীকরণটা মনে নাই জটিল সংখ্যা কেমন ছিল? এক্স প্লাস আই ওয়াই। তার মানে আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এক্স, এবং আর সামনে যেটা আই থাকবে না, আই ছাড়া সে বাস্তব অংশটা সেটা হবে এক্স। আচ্ছা, তাহলে এখন আমরা বের করব কি কি? মডুলাস জেড সূত্র কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো 2 মার্কের অঙ্ক, অবজেক্টিভেও থাকবে এবং কতেও থাকতে পারে। ওয়ান প্লাস 3 ইকুয়াল টু √4, একবারে 2 লিখে দিলাম। আচ্ছা, এরপর হলো আর্গুমেন্ট। tan ইনভার্স y বাই x মান বসাই দাম, এবার হচ্ছে √3 tan কত? পাই দিয়েও লিখতে পারো, ডিগ্রি দিয়েও লিখতে পারো, 60 ডিগ্রি, তাহলে থাকবে 60। আর এইবার হচ্ছে এর সাথে আরেকটা লেজ আছে, বলছে এই পোলার আকৃতিতে প্রকাশ করা। পোলার আকৃতি ওই যে আমরা 3.1 এ পড়ছিলাম, মনে আছে কার? x ইজ ইকুয়াল টু কি লিখতাম? এইটা তো পরীক্ষা নিব 3.1 থেকে 3.3 পর্যন্ত। x ইজ ইকুয়াল টু r cos থিটা আর y ইজ ইকুয়াল টু r sin থিটা, এটা বসাই দিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত শেষ করো। পোলার সমীকরণ এটা ছিল এক্স প্লাস আই ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ছিল আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল, না এটা এখানে দেওয়া যাবে না, এটা সাইডে দিতে হবে, এক্স প্লাস আই ওয়াই আর সাইন থিটা। আমি ওই যে এক্স প্লাস আই ওটা দেওয়া যাবে না, কারণ ওটা হলো আমার কার্তেসীয় সমীকরণ, আর আমাকে বলছে পোলার ইকুয়েশন নির্ণয় করতে সরাসরি। তাহলে এখন মানটা বসাই দিব। এই দেখো এটা কিন্তু আর এর মান, এই আরটা হচ্ছে এটা, জেডটাই হচ্ছে আর, এখানে কোথাও একটা ইকুয়াল দিয়ে লিখে রাখো, ইকুয়াল টু আর। এটা আমরা জেড দিয়েও প্রকাশ করি, অনেক সময় আর দিয়েও প্রকাশ করি। দেখবা এই অঙ্কের মধ্যেই দেখবা কোথাও জেড আছে, কোথাও আর আছে। তাহলে হচ্ছে 2 cos 60 আই আই 2 আই লিখি না, ও 2 তো বাইরেই নিয়ে নিছি, তাহলে আই সাইন 60 এইভাবে লিখে দিব, মান বসাবো না। বলছে না সমীকরণে প্রকাশ করতে, পোলার সমীকরণ, মান বসাবো না, মান বসালে তো মান হয়ে গেল, সমীকরণ হইল না।
তিনটা অ্যান্সার পাইছি, একটা হলো 2, আরেকটা হচ্ছে 60 ডিগ্রি, আরেকটা হচ্ছে এই সমীকরণ। লেখো, কারো কোনো কোশ্চেন আছে? তোমরা কিন্তু একসাথে অনেক কিছু শুরু করছো, মাথায় রাখো। এই বীজগণিত করলাম, ত্রিকোণমিতি করলাম, আবার জ্যামিতি, ক্যালকুলাস, আবার সেকেন্ড পেপার। যদি পড়াশোনা না করো একদম সব ভুলে যাবা, সব বেকার হয়ে যাবে। আমি বলি না 24 ঘন্টা, হ্যাঁ ডেইলি 1 ঘন্টা করে পড়ো, 2 ঘন্টা। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি কালকে ওই ক্যালকুলাসের সূত্রটা আনতে পারবা, মানে সূত্রের যে হার্ড কপিটা আনতে দাও। সূত্র, ও হ্যাঁ কালকে ক্যালকুলাসটা আনবো কি না। আছে? আর আমি হ্যাঁ হ্যাঁ, trigonometry প্রিন্ট করছি, ওটা সমস্যা নেই, ওটা লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খালি ক্যালকুলাস। হুম। হয়েছে? আচ্ছা আরেকটা অঙ্ক করি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, 7 নাম্বার একটা করি। বুঝতে পারলাম। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, বুঝছো? অবজেক্টিভে তো মাস্ট থাকবেই একটা, কোনো না কোনো ভাবে। আচ্ছা এবার দেখছো 4 + 3i, এটাকে আমার আর্গুমেন্ট, মডুলাস আর হলো তোমার পোলার ইকুয়েশন, মডুলাস বের করে। প্রথমে ওই আগে একই কথা লিখতে হবে। জটিল সংখ্যার সাথে তুলনা করে, তাহলে x হবে 4, y হবে 3, আর্গুমেন্ট এখানে আর লিখলাম, হ্যাঁ যেহেতু আর ব্যবহার করা হয়েছে, x² + y², আর এটা হচ্ছে 9, 25, 5। লেখো, তাহলে এবার করব উল্টা লিখছি তো। এটা মডুলাস। তোমরা এই ভুল ধরো না কেন? হ্যাঁ, কি মনোযোগ দিচ্ছ না নাকি? ভুল হইলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবা। y এর মান 3, x এর মান 4, এটা কিন্তু এইভাবেই থাকবে, থিটা, কোনো চেঞ্জ হবে না। দেখছো? এবার পোলার ইকুয়েশনটা লেখো তো দেখি।
দেখো পোলার সমীকরণ আর cos থিটা প্লাস আই আর sin থিটা আর এর মান 5 cos থিটা এখানে আর ই এর মানটা বসাবো না থিটার মানটা কিভাবে দিয়ে দিব দেখো কারণ থিটার মানটা সুন্দর একটা মান না থিটার মানটা হচ্ছে যখন থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3/4 বুঝছো এবার কথা এখানে এইভাবেই লিখবো আর থিটার মানটা পাশে বলে দিব যখন থিটার মানটা হচ্ছে tan ইনভার্স 3/4 বুঝতে পারছো নাও শেষ কিন্তু এটা বুঝলে অনেক সহজ না বুঝলে অনেক কঠিন লাগবে শেষ। এখান থেকে আর করতেছি না আমি দুইটা অঙ্ক দেখাই দিলাম এখন তোমরা মোটামুটি বাকিগুলো একটু চেষ্টা করবা এই তিনের কি কি করতে হবে তিনের অনেকগুলো অঙ্ক আচ্ছা আরেকটা অঙ্ক করি একদম উদ্ভট চেহারা হচ্ছে 10-এর 4 নাম্বারটা এটা পারবা না মানে তিনের হলো 14 নাম্বার এই যে 14 রোমান সংখ্যা 14 1i 1 minus i 1 plus i চেহারা দেখছো এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল এটাকে ক্যালকুলেশন করে আমাকে স্বাভাবিক চেহারা বানাই নিতে হবে এই নিচের অংশ হয়ে গেছে নিচেরটা এটা মুছে ফেলবো হয়েছে নাও এবার আমরা এটা লসাগু করি নিচের টুক লসাগু করতেছি দেখো 1 প্লাস আই এই 1 এর সাথে গুণ হবে মাইনাস আই এটা গুণ হয়ে উপরে চলে যাবে 1 প্লাস আই 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 চলে যাবে নিচে থাকবে 1 1 মাইনাস আই মাইনাস আই স্কোয়ার আই স্কোয়ার মান হইল -1 -1 এই -1 আর এই মাইনাসে +1 হয়ে গেছে তার মানে থাকলো 2 মাইনাস আই দেখছো কত সহজ একটা অঙ্ক হয়ে গেল 2 মাইনাস আই তার মানে x এর মান হবে 2 আর y এর মান কত হ্যাঁ শোনা যায় না একটু জোরে বলো আমার মাইক্রোফোনে ডিস্টার্ব নাকি তোমাদের বুঝতেছি না দেখো জটিল সংখ্যার সাথে তুলনা করলে x আসবে 2
y আসবে -1। এখন কি কি নির্ণয় করতে হবে, নির্ণয় করো। প্রথমে হচ্ছে মডুলাস। x² y² 2² -1 হোল স্কয়ার, তাহলে হচ্ছে 4 + 1 = √5। এবার হচ্ছে আর্গুমেন্ট। তোমাদের ওই মনে আছে কিনা, ওই জেনারেল জ্যামিতিতে আমরা যখন ওই যে বিভিন্ন ডিগ্রি বের করি কোণের মানগুলো, তখন ওই প্রথম চতুর্থ ভাগ, দ্বিতীয় চতুর্থ ভাগ দেখাইছিলাম না? ওইটার জন্য কি সরাসরি কোনো সূত্র দিছিলাম, যাতে দ্বিতীয় চতুর্থ ভাগে হইলে কি সূত্র হবে, প্রথম চতুর্থ ভাগে হইলে কি সূত্র হয়, এরকম দেই নাই বোধ না? তো পড়াইছিলাম, দেখো পেজটা উল্টায় দেখবা। এখানে দেখো, এটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y/x y এর মান -1, x এর মান 2, মাইনাসটা সামনে এসে পড়বে। 10 হাফের কোনো মান নাই, যার জন্য যেভাবে আছে এইভাবেই থাকবে। বুঝতে পারছো? ওরা কই উপমা? হ্যাঁ, রাফিয়া ওরা নাই? উপমা রাফিয়া তাসিন তো নাই দেখি। হুম, আচ্ছা দেখো, পোলার সমীকরণ, পোলার সমীকরণ হচ্ছে r cos থিটা i আর sin থিটা। আর এর মান হচ্ছে 5। থিটা, এই যে থিটার মান থিটাই থাকবে আগের মতো। ও, আর এর মান হচ্ছে √5। এই √5টা একবারে বাইরে কমন নিয়ে নিলাম। যখন থিটা ইজ ইকুয়াল টু -tan ইনভার্স হাফ, যখন থিটার মান এরকম মানে অড টাইপের কোনো মান আসবে যেটার মান নাই, ভ্যালু নাই, তখন এইভাবে না থিটার পাশে লিখে দিবা, কখনো বসাবা না। আর যখন একদম সিম্পল